রেডিও মিলনের আজকের নিবেদন মতি নন্দীর কাহিনী শিবার ফিরে আসা অন্তিম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে মতি নন্দীর কাহিনী শিবার ফিরে আসা অন্তিম পর্ব। এর আগে আপনি শুনেছেন সাধু গুন্ডার হাতে মার খেয়ে শিবা 6 মাস বিছানায় পড়েছিল। তারপর ক্রমে সুস্থ হয়ে ওঠে। এরপর 3.5 বছর কেটে গেছে। এখন শিবা তার দাদা নিতুর দোকানে কাজ করে। নিতু পাউরুটি আর আলুর দমের দোকান চালায়। শিবা তাকে সাহায্য করে। খদ্দের বেশিরভাগই কারখানা শ্রমিকেরা। এই সময় হঠাৎই শিবার সঙ্গে একদিন দেখা হয় পারমিতার। পারমিতা হলো সেই মেয়েটি যে বেঙ্গল ক্রিকেট টিমের হয়ে ক্রিকেট খেলতে মুম্বাই গিয়েছিল। পারমিতা জানায় তার দিদি জামাইবাবু খুব বিপদের মধ্যে রয়েছে। তার জামাইবাবু জোনাকি নামে একটি হ্যারিকেন ফ্যাক্টরিতে ম্যানেজার। সেখানে গণ্ডগোল বেঁধেছে এবং যেহেতু তার জামাইবাবু উৎপল চট্টরাজ তার পরিবার নিয়ে ওই ফ্যাক্টরির পরিসরের মধ্যেই কোয়ার্টারে বসবাস করতেন, তাকে শ্রমিকরা আটকে রেখেছে। সবটাই মালিকপক্ষের চক্রান্ত। প্রচুর ঝড়ঝাপটা কাটিয়ে শিবা এবং ননি, পারমিতার দিদি, তার বাচ্চা এবং উৎপল চট্টরাজকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর আরে শিবা না, আয় 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 আয়, কত বছর পরে আবার তুই এলি। থাক 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 থাক, ভালোভাবে বেঁচে থাক বাবা। শরীরে আর কোনো ঝামেলা নেই তো? সব শুনেছি আমি। গুন্ডারা মেরে তোর কি অবস্থা যে করেছিল আমি সব জানি। লালবাগান জিমন্যাসিয়ামের 18 বছরের সচিব আশ্চর্য ঘটক শিবার প্রণাম নিতে নিতে বললেন কথাগুলো। তার সারা মুখে প্রসন্ন হাসি। প্রথম দিন শিবা যেমনটি দেখেছিল আশ্চর্যতা আজও তেমনই রয়েছেন। মিশকালো বিরাট কাঠামো, একটু কুঁজো, চিবুকে আর ঘাড়ে 2 থাক চর্বি, সাদা ধুতি, সাদা হাফ শার্ট, বাহুতে সোনার তাবিজ, চোখ দুটি আয়ত ও কোমল। রিংয়ের ধারে লম্বা বেঞ্চটাই দুজনে বসল। দুজোড়া ছেলে রিংয়ে স্পার করছে। দড়ি নিয়ে স্কিপ করছে একজন। রিং ঘিরে 2টি ছেলে ছুটছে শূন্যে খুশি ছুঁড়তে ছুঁড়তে। আর একটা ছেলে অ্যাসবেস্টাসের চাল দেওয়া হলঘরটায় কড়িকার থেকে ঝোলানো হেভি ব্যাগে খুশি মেরে যাচ্ছে। বালিভরা ব্যাগটা আকারে বছর 7-8 বয়সী ছেলের মতো। একটি ছেলে সেটা 2 হাতে ধরে রয়েছে যাতে না দোলে। বছর 4 আগে সাধুর চোয়াল ভেঙে দেওয়ার কয়েকদিন পর শিবা প্রথম লালবাগান জিমে পা দিয়ে যা কিছু দেখেছিল আজও ঠিক তাই দেখছে। তেলো হাঁড়ির মতো রবারের স্পিড ব্যাগে অনবরত ঘুষি মেরে চলেছে একজন। আশ্চর্যতা, আমি আবার শুরু করব, রিংয়ে নামব। হ্যাঁ, কিছু বললি? আমি আবার শুরু করব। কি শুরু করবি? বক্সিং। তুই তুই আবার? পারবো না, মাত্র তো 4টে বছর সরে আছি। আবার ফেরা যাবে না? যায় না মানে? আলবাত ফেরা যায়। মোহাম্মদ আলী 3.5 বছর পরে রিংয়ে ফিরে আরও 2 বার চ্যাম্পিয়ন হয়েছিল। তুই কেন ফিরে আসতে পারবি না? আলীর সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। অত বড় ফাইটার, ওর কাছে আমি তো একটা পিঁপড়ে। ঠিক কথা, তুই আলী নোস, কিন্তু তোর অপোনেন্টরাও তো কেউ ফ্রেজিয়ার, নর্টন বা ফোরম্যান হবে না। বড় বড় ফাইটারদের মতো নিজেকে ভাব, তাদের সঙ্গে একই লাইনে নিজেকে দাঁড় করা। এটাকে বামন হয়ে চাঁদ ধরা বলে হেসে উড়িয়ে দিস না। এইরকম করে ভাবলে তবেই চেষ্টাটা আসে। এই দেখ, লেকচার দিয়ে ফেলছি। কবে থেকে শুরু করবি? তোর শরীর তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে রে, মনে হচ্ছে জোরও বেড়েছে। আগে তো লাইট ওয়েটে লড়েছিলি, এখন ওজন কত? জানি না, ওজন নিইনি এখনো। চল চল, ঘরে চল, ওজনটা নিয়ে দেখি। শিবাকে নিয়ে আশ্চর্য ঘটক হল ঘরে এলেন। তার কোণের দিকে ছোট্ট অফিস ঘর। আশ্চর্য ঘটককে দেখে ছেলেরা জিজ্ঞাসু চোখে তার দিকে তাকালো। জরুরি কিছু বলার না থাকলে যখন ট্রেনিংয়ে ছেলেরা ব্যস্ত থাকে তখন তিনি হল ঘরে পা দেন না। হেভি ব্যাগটার পাশ দিয়ে যেতে যেতে আশ্চর্য ঘটক হঠাৎ থেমে গিয়ে মুচকি হাসলেন। ব্যাগে হাত রেখে বললেন, রে, মনে আছে তোর? লাজুক হাসল শিবা। মনে আবার থাকবে না? এ যেন কালকের ঘটনা। হেভি ব্যাগে প্র্যাকটিস করতে করতে শিবা
সেটা ফাটিয়ে দিয়েছিল। ওজন যন্ত্রের কাঁটার দিকে তাকিয়ে আশ্চর্য ঘটক ভ্রু মোচকালেন। করেছিস কি? প্রায় 72 কেজি, লাইট মিডল। অবশ্য ট্রেনিং করতে করতে শরীর ঝরবে, 71-এর নিচে ওয়েল্টারে এসে যাবি। খালি গায়ে শুধুমাত্র জাঙ্গিয়া পরে শিবা ওজন দিতে যন্ত্রের ওপরে উঠেছিল। প্যান্ট আর টি শার্টটা পরতে পরতে বলল, গোমস স্যার কখন আসেন আশ্চর্যদা? গোমস ও তো আর আসে না। বছর 2 আগে ওরা একমাত্র মেয়ে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর থেকেই কীরকম যেন হয়ে গেল। দুনিয়ায় ওই মা মরা মেয়েটি ছাড়া আর কেউ তো ছিল না। প্রাণ দিয়ে ভালোবাসত। পুরনো মোটর কেনাবেচার ব্যবসাটা ছেড়ে দিল। হাতে যা টাকা ছিল তাই দিয়ে দিন রাত্রির মদ খেতে শুরু করলো। জিমে আসা বন্ধ করলো। ফিরিয়ে আনার অনেক চেষ্টা আমরা করেছি। 2-3 বার এসেও ছিল। বুধহয়ে বসে থাকতো, হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতো, ছেলেদের চড়থাপ্পড়ও মারতো। তারপর নিজেই আসা বন্ধ করে দিল। সেই পার্ক সার্কাসের বাড়িতেই আছেন এখনো? না রে, ওখান থেকে বাড়িওয়ালা উঠিয়ে দিয়েছে। ভাড়াও তো দিতে পারতো না। ফ্র্যাঙ্ক গোমসের কথা শুনতে শুনতে শিবা দুঃখ পেল। গোমসই তাকে বক্সিং শিখিয়েছে, তার প্রথম এবং একমাত্র গুরু। এখন নতুন করে গুরু চাই। আমাদের এখানে ট্রেনার এখন কান্তি সরকার। তুই তো ওকে চিনিস? কান্তি নামটা শোনা মাত্র শিবার মুখ 1000 বছরের পাথরের মূর্তির মতো ঘষা ভাঙা কর্কশ হয়ে উঠল। লোকটাকে সে হাড়ে হাড়ে চেনে। ধূর্ত, শয়তান এবং অতি অমায়িক। লালবাগান জিমেরই বক্সার ছিল। গোমস যখন ইস্টার্ন রেলওয়ের কোচ ছিলেন তখন সেখানে ওকে চাকরি করে দেন। কান্তি এখন আর রিংয়ে নামে না। না না, কান্তি তাকে নয়, আমার গোম স্যারকেই চাই। ওকে কোথায় পাওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? বলতে পারবো না, তবে পাড়ার লোকজনকে জিজ্ঞেস করলে হয়তো হদিশ মিলতে পারে। শিবা ঠিক করলো সে গোমসকে খুঁজবে। পার্ক সার্কাস ট্রাম ডিপোর পাশের রাস্তায় উনি থাকতেন। পরদিন বিকেলে সে হাজির হলো সেখানে। কাঠের পাল্লার ফটক দিয়ে ঢুকে 10 মিটার জমি পেরিয়ে 4 ধাপ সিঁড়ি, ঢাকা বারান্দা। এখানেই চেয়ার টেবিল নিয়ে বৈঠকখানা, পেছনে 2টো ঘর। এখন আর তা নেই। বারান্দার আধখানা কাঠের পার্টিশন দিয়ে জেরক্স মেশিন বসিয়ে ব্যবসা চলছে। সেখানে মালিকের মতো হাবভাব দেখে একটি লোককে এসে জিজ্ঞাসা করলো, এখানে ফ্র্যাঙ্ক গোমস নামে একজন থাকতেন, তিনি কোথায় গেছেন বলতে পারবেন? লোকটি জানালো সে মাত্র 7 মাস এখানে ভাড়া নিয়ে এসেছে। ভেতরের ঘরে কিসের একটা অফিস। শিবা উঁকি দিয়ে জনাচারেক লোককে দেখল। নিশ্চয়ই এখানে এরা থাকে না, সুতরাং কিছুই বলতে পারবে না গোমস সম্পর্কে। তবু একবার বলে দেখাই যাক না ভেবে সে একজনকে জিজ্ঞাসা করল। 3 জন মাথা নাড়ল। শুধু 4র্থ জন পরামর্শ দিল গেটের সামনের দোকানটায় জিজ্ঞাসা করতে। পানওয়ালা গোমসকে চেনে, কিন্তু কোথায় যে গেছে সেটা আর জানে না। কিছুই বলে যায়নি, রাতারাতি হাওয়া হয়ে গেল। তবে শুনেছি ওই এদের ওদেরই কোথাও আছে। ওদের কথা দাঁড়িয়ে শুনছিল মাঝবয়সী একজন। সে বলল, সপ্তাহখানেক আগে ট্রাম থেকে ওকে এলিট রোডে দেখেছি। একটা বড় হোটেল আছে, তার সামনের গলিতে ঢুকলো। বাসে করে শিবা এলিট রোডে এসে নামল। বড় হোটেল এখানে একটাই, অতএব খুঁজে পেতে অসুবিধে হলো না। তার উল্টো দিকের গলিটা এঁকে বেঁকে কত দূর ঢুকে গেছে কে জানে। কাকে এসে জিজ্ঞেস করবে ফ্র্যাঙ্ক গোমস নামে কাঁচা পাকা চুল, কুচকুচে কালো, ছিপছিপে করণ, হিন্দি বলা এক অ্যাংলো ইন্ডিয়ান সাহেবকে কোথায় পাবো? একের পর এক দোকানদারকে জিজ্ঞেস করে এগোতে লাগলো শিবা, কিন্তু কোনো ফল হলো না। সন্ধে নামছে, রাস্তার আলো, দোকানের আলো জ্বলল, কিন্তু গোমসের কোনো পাত্তা নেই। সে যত গলির মধ্যে ঢুকছে বাড়ির চেহারাগুলো তত বদলে যাচ্ছে। টালির বা টিনের চালের কাঠের দোতলা বাড়ি, তবে একতলা বাড়ির সংখ্যাই বেশি। রাস্তার জলের কলে ভিড়। শিবা ঠিক করলো সে আর এগোবে না। ফিরে আসার জন্য ঘুরে হাঁটতে শুরু করেই ভাবল শেষবার সে একজন কাউকে এবার জিজ্ঞাসা করবে। বাড়ির দরজার পাশে রকে এক বৃদ্ধ চীনা বসে। একেই একবার জিজ্ঞাসা করা যাক। শিবার কথাগুলো মন দিয়ে শুনে সেই চীনা বৃদ্ধ আঙুল দিয়ে সামনের বাড়িটা দেখিয়ে বলল, ओए कोठी में देखो, वहाँ एक कमरे में एक आदमी आया। तुम जैसा बोलता वही माफी की है, लेकिन वो लोग तो अभी बाहर गया। थोड़ा वेट करो, आ जाएगा।
শিবা কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে অবশেষে পায়চারি শুরু করলো। গোমস স্যার এরকম একটা নোংরা বস্তিতে আছেন এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার বারবার মনে হচ্ছে যে লোকটার জন্য অপেক্ষা করছে সে আর যেই হোক, গোমস স্যার যেন না হয়। ए छोकरा, वो देखो तुम्हारा आदमी आता है। ঘুরে তাকালো শিবা। চেক লুঙ্গি আর গেঞ্জি পরা, হাতে একটা কাগজের মোড়ক নিয়ে যে লোকটা এগিয়ে আসছে সেই কি ফ্র্যাঙ্ক গোমস? গোমস স্যার? লোকটা থমকে ঘুরে দাঁড়ালো। স্যার আমি শিবা। শিবা? আমিন শিবাজি আইচ? হ্যাঁ স্যার। তুমি তো মরে গেছো শুনেছি। না স্যার, তবে প্রায় মরেই গিয়েছিলাম। গোমস হঠাৎ দু হাতে শিবাকে জড়িয়ে ধরল। শিবা ওর মুখ থেকে যে গন্ধটা পেল, জুট মিলের বহু মজুরের মুখে সে এই গন্ধ পেয়েছে। কাম কাম টু মাই রুম, আমি একাই থাকি। ঘরটাই একটা চৌপায়া, চামড়ার একটা জীর্ণ সুটকেস, প্লাস্টিকের জল রাখার জাগ, দুটো কাচের গ্লাস আর হ্যাঙ্গারে প্যান্ট আর বুশ শার্ট। তার পাশে দেওয়ালে আঁটা বিঘত খানেক লম্বা মাটির একটা মূর্তি, ক্রুশবিদ্ধ যিশু। বিছানা বলতে সুজনি আর ওয়ারবিহীন চিটচিটে বালিশ। বাল্ব থেকে নির্গত জন্ডিস রোগীর মতো পাণ্ডুর আলোয় ঘরটাকে শ্রান্ত অবসন্ন দেখাচ্ছে। সিট ডাউন। স্যার, এই কি দশা হয়েছে আপনার? কি করে হলো, কেন হলো? আপনি যে এখানে নেমে আসবেন এই তো কল্পনাও করা যায় না। আপনাকে যেভাবে দেখেছি তার সঙ্গে আজকের এই দেখা। সিট ডাউন, সিট ডাউন। ইউ আর আপসেট। আমার কথা শুনে তোমার কোনো লাভ হবে না। আই এম ফিনিশড। আমার জীবনে আর কিছু করার নেই, শুধু এই বডিটাকে টেনে নিয়ে যাওয়া ছাড়া। ওয়েলেসলিতে একটা পুরনো ফার্নিচারের দোকানে কাজ করি, 600 টাকা দেয়। এই ঘরটার ভাড়া 150। বাকি টাকায় এর থেকে স্টাইলে কি থাকা যায়? হাতের মোড়কটা খুলে গোমস শিবার সামনে ধরল। রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো কয়েক টুকরো ভাজা মাংস। টেক। না, খেতে ইচ্ছে করছে না। কেন? আপনি আমার সঙ্গে প্রথম যেদিন কথা বলেছিলেন সেসব কথা কি আপনার মনে আছে? প্রথম কবে বলেছি? আই কান্ট রিমেম্বার। দুর্লভ চক্রবর্তীর গ্যারেজ থেকে একটু দূরে একটা কোচিং, সেখান দিয়ে যেতে যেতে আপনি কিছু একটা দেখেছিলেন স্যার। ইয়েস ইয়েস, ফ্যান্টাস্টিক। তুমি একটা মাস্কিউলার গুন্ডার জয় লেফট হুক ল্যান্ড করলে, তখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেটা দেখতে পেয়ে থেমে গেলাম। আই ওয়াজ স্টান্ড। তোমার কাছে গিয়ে জানতে চাইলাম কতদিন ট্রেনিং করছো। তুমি বললে তুমি কখনো বক্সিং করোনি, নেভার ফট ইন দ্য রিং। আমি তখন সত্যি খুব অবাক হয়েছিলাম। কোনোদিন কোনো ট্রেনিং না করেই এমন টেরিবল লেফট হুক মারা, নট আ ম্যাটার অফ জোক। তারপর তো তোমায় লালবাগানে আসতে বললাম, নিজের হাতে ট্রেনিং করানোর জন্য। ইয়েস শিবা, ভিভিডলি আমার মনে পড়ছে তোমার সেই মুখ, flabbergasted and innocent face. I like that face. বললে তোমার বয়স only 17। শুনে আমি কি বলেছিলাম মনে আছে? গোমসের কথাগুলো চড়িয়ে আসছে। রুটি ছিঁড়ে মুখ তুলতে গিয়ে সে থমকে বলল, খাবে না? না। কি বলেছিলাম সেদিন? What I said on that day? I said তুমি বড় আছো, স্ট্রং আছো, ফাস্ট আছো, কারেজিয়াস আছো, ভালো ভালো ফাইটার হবে। তুমি কি ফাইটার হয়েছ? তুমি লালবাগান জিমে প্রথমে আসনি। আমি গিয়ে চায়ের দোকান থেকে তোমাকে ধরে দুর্লভের গ্যারাজে নিয়ে গিয়ে ওকে বলেছিলাম, দিস বয় উড বি আ ব্রিলিয়েন্ট ফাইটার, ওকে তোমার কাছে রাখো। দুর্লভ আমার রিকোয়েস্ট রেখেছিল, তোমাকে কাম দিয়েছিল, ঠিকই না? বাট ইউ লেট মি ডাউন। রোজারিওর কাছে ফাইনালে হেরেছিলে, একটা ওল্ড ফাইটার। হোয়াট আ শেম। তুমি এখানে এসেছো কেন? হোয়াট ফর?
I am gradually fading out from life. একদিন এই ঘরেই লাশ পড়ে থাকবে। আমি চাই না কেউ এসে এখানে আমার খোঁজ করুক। ইউ মে গো নাও। স্যার, আমি আবার রিংয়ে নামতে চাই। হোয়াট? আমি আবার শুরু করতে চাই, ফিরে আসতে চাই। আপনি আমাকে ফিরিয়ে আনুন। কাম ব্যাক? তুমি কাম ব্যাক করতে চাও? Take someone else as your trainer, not me. You may go now. স্যার, এবার আমি কোনো ভুল করব না। আমি চ্যাম্পিয়ন হবই, আমি কথা দিচ্ছি। Very good. Now get out. শিবা উঠে দাঁড়িয়ে মন্থরভাবে দরজায় পৌঁছে ঘুরে দাঁড়ালো। ভ্রু তুলে গোমস একবার তাকালো। এই ঘরেই তাহলে আপনি মরে পড়ে থাকবেন স্যার? আমাকে আপনি ভেসে উঠতে সাহায্য করবেন না? আপনি হেরে গিয়ে ডুবে মরতে চাইছেন স্যার। That's my business. স্যার, একটাও ইন্ডিয়া চ্যাম্পিয়ন আপনি তৈরি করতে পারেননি। সবাই বলে ফ্র্যাঙ্ক গোমস একটা জালি ট্রেনার, বক্সিংয়ের কিচ্ছু জানে না, শুধু বড় বড় কথা বলে। I know that. আমিও শুনেছি। একবার শেষ চেষ্টা করে দেখুন না স্যার। সবার মুখ বন্ধ করে দিয়ে তারপর যেখানে ইচ্ছে মরে পড়ে থাকুন। একটা নকআউট পাঞ্চ শেষবারের মতো দিয়ে যান স্যার। শিবা দরজা থেকে ফিরে এসে গোমসের সামনে উবু হয়ে দুই মুঠি তুলে ধরল। স্যার, এই দুটো আপনাকে ভাসিয়ে তুলবে স্যার। আপনি শুধু আমাকে তৈরি করে দিন স্যার, আপনি শুধু তৈরি করে দিন। You are tempting me. কিন্তু শিবা, লাইফে আমি একটা টোটাল ফেলিওর। আমার সাকসেস দেখে খুশি হবে এমন কেউই আমার নেই। কেন? আমি আছি, ননি আছে, আশ্চর্যদা আছে, সাগর মামি, পূর্বপল্লীর মানুষরা আছে, আরও কত কত লোক যে খুশি হবে স্যার। বেঙ্গল থেকে বক্সিংয়ে একটা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন কত বছর যে বের হয়নি স্যার, আপনি তো জানেন। তুমি বাইবেল পড়োনি? তাতে রেজারেকশন বলে একটা ব্যাপার আছে। ক্রাইস্টকে কবর দেওয়ার পর তিনি উঠে এসেছিলেন। এর একটা ডিপার মিনিং আছে। জীবন মরে পড়ে থাকে না, সে উঠে আসে। শিবা, আমি জিমে যাব। গোমস একদিন বলেছিল বটে, এই ছেলেটার মধ্যে দারুণ জিনিস আছে, কিন্তু শুধু জিনিস দিয়েই তো আর খেলোয়াড় তৈরি করা যায় না। জিনিসটাকে মারাত্মক করে তোলার জন্য সেটাকে নিয়ে কাজ করতে হয়। কাজ মানে পরিশ্রম। সেটাকেই ধ্যান জ্ঞান করে তোলা, অর্থাৎ তাতে সময় দেওয়া। এই সময় দেওয়াটাই শিবার কাছে অস্বস্তির কারণ হয়ে উঠল। সকালে ননি রিকশায় ডেকচি আর শিবাকে পৌঁছে দিত, যেহেতু শিবার পায়ের চোটটা বিশ্বাসযোগ্য করে নিতুর কাছে দাখিল করতে হতো। 2 সপ্তাহ পর ননি ঘোষণা করে, ডাক্তারবাবু পরীক্ষা কইরা কইয়া দিয়েছেন শিবা এখন ফিট, আগের মতোই হাঁটতে চলতে পারবো। এবার বিপদে পড়ল শিবা। ফিট হয়ে যাওয়া মানে তো দুবেলাই দাদার পাশে গিয়ে দাঁড়ানো, সাহায্য করা। তাহলে লালবাগানে সে কখন যাবে? সে সমস্যার সমাধানের জন্য সাহায্য চাইল ননির। না বা আমি আর মিশা কথা কইতে পারুম না, তুই অন্য লোক দেই খেলো। তোর জন্য এত মিশা কথা কইছি যে 3-4টা নরক লাগবো আমার শাস্তি দিতে। তুই ওই কালা সাহেবটারে দিয়া কওয়া, মনে তো হয় নিতুদারে বোঝাইতে পারবো। গোমসকে ননি কালা সাহেব বলে, যদিও সামনাসামনি নয়। শিবা বলল, স্যারের অবস্থা তো তোকে বলেছি। বিনা পয়সায় ওর কাছে ট্রেনিং করতে আমার বড় লজ্জা করে, নিজেকে খুব সুবিধাবাদী মনে হয়। মনে হন তো উচিতই। আমি যে কষ্ট কইরা রিক্সা চালানো শিখছি, সে কি লোককে মাগনায় রিক্সা চড়াইয়া ঘুরা মোবাইলা? দেখ ননি, স্যারের জন্য কিছু একটা করা দরকার। অন্তত একটা ভালো জায়গায় রাখা, একটু ভালো খাওয়ার ব্যবস্থা করা। টাকা পয়সার থেকেও এইগুলো বেশি জরুরি এখন। তারও আগে তোর নিজের কথাটা তুই একবার ভাইবা দেখ। নিতুদারে বুঝাইয়া সুঝাইয়া আলুর দমের হাত হইতে নিজেরে কিভাবে রক্ষা করবি সেইটা আগে ঠিক কর। এক সময় আমি তো তোরে কইছিলাম, তুই যখন প্র্যাকটিস করবি তোর হইয়া নিতুদার লগে আমি কাম করুম। একবার তো কইতে গেলামও, দেখলাম নিতুদা ব্যাপারটা একদমই পছন্দ করতেছে না।
রিস্কা ফেলাইয়া পরের হইয়া রুটি চা আলুর দম বেসুম কেন? এ কথার তো জবাব দিতেই পারলাম না। কালা সাহেবরে দিয়ে না হইলে অন্য কারোরে দিয়ে খাওয়া না, না হইলে তুই নিজেই ক। ওরে বাবা, আমার দ্বারা বলা টলা কিছু হবে না। আমি তো জানি কি কষ্ট করে দিনরাত খেটে দাদা একাই এই দোকানটা দাঁড় করিয়েছে। দোকানে যাব না এটা বলার মতো পাপ আর হয় না। আরও দুটো খাবার দোকান রয়েছে, তাদের সঙ্গে কম্পিট করে বিক্রি বাড়ছে। এই সময় দাদার আরও বেশি হেল্প দরকার। এখন যদি বক্সিংয়ের জন্য... বক্সিংয়ের লগে কি কি কইতাছস ক? তোরা কি এখনও সেসব কথা মনে রেখেছিস ননি? এখন আমি রিস্কার লইয়া বাড়াইমু, আজে বাজে কথা শোনার আমার সময় নাই। তুই কালা সাহেবরে দিয়াই নিতুদারে কয়া। ননি একটু বেশি ব্যস্ততা দেখিয়ে চলে গেল। গোম স্যারকে বললেই রাজি হয়ে যাবেন, কিন্তু দাদা কি ওর কথা শুনবে? তবু একবার চেষ্টা করেই দেখা যাক। এই ভেবে শিবা লালবাগান জিমে যাওয়ার জন্য যখন বাস স্টপে দাঁড়িয়ে একটা স্কুটার তখন তাকে দেখেই থেমে পড়ল। হাত নেড়ে সাধু তাকে ডাকছে। ভ্রু কুঁচকে শিবা স্কুটারের দিকে এগিয়ে গেল। রে, আবার বক্সিং শুরু করেছিস? হ্যাঁ। হলধর বর্ধন টুর্নামেন্টে নামছিস? কে বলল? আমি সব খবরই রাখি। হোমস তোকে ট্রেনিং করাচ্ছে। কর কর, ভালো করে কর। কোনো সরঞ্জামের কোনো জিনিসপত্র যদি দরকার হয় আমাকে বলিস। না না, আগে যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব কথা আমি মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। গোড়াবাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক করেছি আমি নিজেই এবার বেটিং অর্গানাইজ করব। কি অর্গানাইজ করবে? কেন, গোড়াবাবু যা করতো সেটাই। বেটিং করে লোকটা কয়েক লাখ কামিয়েছে, কিন্তু তোর উপর বাজি ধরে যে চোটটা পেলো, যাকে সেসব কথা ছাড়। যাকে কেন? ন্যাশনালের ফাইনালে রোজারিওর মতো বুড়োর হাতে মার খেলাম, তারপর ইনভিটেশন টুর্নামেন্টেও ওর হাতে ফার্স্ট রাউন্ডেই নক আউট হলাম। কেন? লড়াইয়ের আগে ড্রেসিং রুমে কান্তিদা কমলা লেবু এনে বলল গোমস পাঠিয়ে দিয়েছে। গোমসের নাম শুনে আমি চোখ বুজে সেই কমলা লেবু খেলাম, আর তারপরেই সব ঝাপসা দেখতে লাগলাম, শরীর ঝিমিয়ে পড়ল। কান্তিদাকে কে বিষাক্ত কমলা দিয়ে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছিলাম। দেখ, আমি শুধু শোধ নিতে চেয়েছিলাম। শোধ নিয়ে নিয়েছো? এখন আবার কি মনে করে? জিনিসপত্র দেবো, ভালো করে ট্রেনিং কর, ধান্দাটা কি? এবারে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুই হবি আমার বাজির ঘোড়া। তোকে জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। কথার মাঝেই শিবা বাঁ হাতের তর্জনীটা সাধুর চোখের সামনে তুলে ধরল। সাধুর ঠোঁট থেকে কিন্তু হাসিটা মুছল না। বাঁকা তর্জনীটা আলতো করে দু আঙুলে ধরে বলল, অপারেশন করে ঠিক করে নে, আমি খরচা দেবো। এই যাক, তোর মাথা টাথা গরম হয়ে যাচ্ছে, এখন তোর সাথে কথা বলে লাভ নেই, পরে বলবো খন, বুঝলি? চলি। জোনাকির ঘটনাটা শোনা মাত্রই বুঝে গিয়েছিলাম কাজটা কার। 5টা লড়ের সঙ্গে খালি হাতে একজনই লড়তে পারে। ওরা কিন্তু আমার ছেলে ছিল না। আরেকটা জিনিসও বুঝে গেছি, আগের শিবা আবার ফিরে এসেছে। সাধুর বিলীয়মান পিঠ থেকে চোখ সরিয়ে শিবা দেখল বাসস্টপে দাঁড়িয়ে থাকা লোকেরা তার দিকে তাকিয়ে। তাদের চোখে চাপা সমীহ আর ভয়। ট্রাফিক জ্যামের জন্য চিড়িয়ার মোড় পার হয়েই বাসটা দাঁড়িয়ে গেল। টালা ব্রিজের উপরেও যানবাহন জমে রয়েছে। হয়তো শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত এই অবস্থা। এই জট কখন ছাড়বে সেজন্য বসে থেকে সময় নষ্ট না করে শিবা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলো। কিছুটা এগোতেই তার চোখে পড়ল উৎপল চট্টরাজকে। দুটো বাসের মাঝে এক হাত ফাঁক দিয়ে গোলে রাস্তার ওপারে যাওয়ার জন্য দোনামোনা করছে। উৎপলবাবু, উৎপলবাবু! উৎপল মুখ ফিরিয়ে তাকালো। এই যে এদিকে এদিকে। শিবা ছুটে এলো তার কাছে। আরে এইভাবে কখনো রাস্তা পার হবেন না দাদা, বড্ড তাড়া রয়েছে। তোমার খবর কি? তারপর তো আর দেখা হলো না। খবর তো আপনিই দেবেন দাদা। জোনাকির গোলমাল টোলমাল সব মিটেছে? দিদি, টুটু এরা সব কোথায়? আমাকে আর জব্দ করতে না পেরে ধর্মঘটের ব্যাপারটা তারপর দিনই ওরা তুলে নেয়। হ্যাঁ, ভালো কথা, সেদিন ওদের 4 জনকে হাসপাতালে পাঠাতে হয়, 2 জন অ্যাডমিটেড হয়েছিল। ওরা রটায় আমি নাকি 7-8 জন গুন্ডা এনে ওদের পিটিয়েছি, বুঝলে? বাহ, তাহলে আর গোলমাল টোলমাল কিছু নেই, তাই তো? গোলমালের থেকেও বেশি এখন সমস্যার পাহাড় জমে গেছে। রাস্তায় এভাবে দাঁড়িয়ে অত কথা বলতে তো পারছি না, তবে আসল যে ইউনিয়ন তারা এখন ঠিক করেছে সমবায় ভিত্তিতে কারখানা তারাই চালাবে। এই নিয়ে এখন কথাবার্তা চলছে। মালিক গোরাচাঁদ সেন লেবারদের প্রভিডেন্ট ফান্ড ইএসআই এর টাকা সব গায়েব করেছে। নানান ধার দেনা চারদিকে।
টেলিফোনে টাকা দেয়নি, বিদ্যুতের 70,000 টাকা বাকি, ট্যাক্স বাকি, ম্যানেজমেন্টের মোট প্রায় 60 লক্ষ টাকা দেনা। বলছে এসব শোধ দিয়ে তবেই সমবায় হবে। এদিকে লকআউট করার অজুহাতে নিজেদের লোক দিয়ে সাজানো ধর্মঘট বাঁধাতে চেয়েছিল, আমাকে তাড়াবার ইস্যু তুলে। সেটা ভেস্তে গেছে। ঠিকমতো বললে তোমারই জন্য। আপনি তাহলে ওদের পথের কাঁটা। অন্যতম, একমাত্র কাঁটা নই। ব্যাপার কি জানো, এতগুলো পরিবারকে পথে বসিয়ে রাজনীতি করা লোকদের আর প্রমোটারের সাপোর্টে কারখানা তুলে দিয়ে বাড়ি তৈরি করে বিক্রি করাটা। আমি এসব রাজনীতিভিত্তিক কিছু বুঝি না দাদা। নিরীহ সৎ মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত, শুধু এটুকুই বুঝি। তো এখন যাচ্ছেন কোথায়? কোয়ার্টারে। এখন আমি ওখানে একাই থাকি। আবার কবে কি ঝামেলা বাঁধে তার ঠিক নেই, তাই ওদের আর নিয়ে যাইনি। দাদা, আমার একটা উপকার করবেন? হ্যাঁ, অবশ্যই করব, যদি সাধ্যের মধ্যে হয়। তুমি যা করেছো আমাদের জন্য তা। ও সব কথা থাক দাদা। আপনার কোয়ার্টারে একজনকে থাকতে দেবেন? আমার ট্রেনার, বয়স্ক লোক, অ্যাংলো ইন্ডিয়ান। তিনকুলে কেউ নেই লোকটার, একদম একা মানুষ। ওকে যদি থাকতে দেন তাহলে আমার খুব উপকার হয়। আমি আবার ন্যাশনালে নামবো। ও গোম স্যারের কাছেই ট্রেনিং করব। ওর খাওয়া দাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না, শুধু থাকতে দেওয়া। আরে এ আর এমন কি, সঙ্গে একজন থাকলে তার উপর আবার বক্সিং ট্রেনার, আমার তো বরং সুবিধাই হয়। আর খাওয়া দাওয়া তো আমার সঙ্গেই। 3 দিন পর ফ্র্যাঙ্ক গোমস ননির রিক্সা থেকে নিতুর দোকানের সামনে নামলো। সাহেব আপনার লগে দেখা করতে চায়, তাই লইয়া আইলাম। সাহেব শুনেই নিতু অস্বস্তিতে পড়ল। তবে রংটা ঘোর কালো, এটাই যা ভরসা। বাংলা টাংলা বলতে যদি নাও পারে, বুঝতে ঠিকই পারবে। ইনি কে? কম স্যার। আমার কাছে কেন? শিবারে উনিই তো বক্সিংয়ের হন্দি হন্দি সব চিনাইছেন, শিখাইছেন। এনারে টেরনার কইতে পারো, বক্সিংয়ের মাস্টার মশাই। টেরনার ছাড়া কেউ চ্যাম্পিয়ন হইতে পারে না। তা আমার কাছে কেন? গুড আফটারনুন, ফ্র্যাঙ্ক গোমস। আপনি শিবাজির দাদা নেতাজি? হ, এইটাই নিতুদা। ও, আপনার নাম শুনেছি, তবে এই প্রথম চোখে দেখছি। শিবাকে ডিসেম্বর পর্যন্ত ছুটি দেওয়ার জন্য রিকোয়েস্ট নিয়ে আমি এসেছি। কি জন্য ছুটি? শিবা কাম ব্যাক করবে বক্সিংয়ে, আবার রিংয়ে নামবে, আবার লড়বে। এর জন্য ট্রেনিং করতে হবে। আর ট্রেনিং করবে, তাই দোকান দেখতে পারবে না, তাই তো? দোকান ও ট্রেনিং দুটো একসঙ্গে চালালে খুব টায়ার্ড হয়ে যাবে। তাই বলছি, ডিসেম্বরের ন্যাশনালস পর্যন্ত ওকে যদি আপনি ছেড়ে দেন। সকালে ডেক্সি লইয়া আসার কামটা অবশ্য শিবাই চালাইয়া যাইব, ওইটা তোর ট্রেনিংয়ের মধ্যেই পড়তেছে। তুই থাম ননি। আচ্ছা, আমি তাহলে ওখান যাই, আপনারা কথা কন। কিছুদিন আগে শিবা পায়ে বড় রকমের চোট পেয়েছে। এখন আর ওকে বক্সিং করতে দেওয়া আমার মত নেই। তাছাড়া এই বক্সিং থেকে ও জীবনে বিপদ এসেছিল। গুন্ডারা ওকে যা মার মেরেছিল, সেটা আমি একেবারেই ভুলতে পারবো না। শিবার চোট এখন কমপ্লিটলি কিওর্ড, ডাক্তার ওকে করে দিয়েছে। আর গুন্ডারা যে জন্য মেরেছিল সেসব কারণ এখন আর নেই। বক্সিং এমনই একটা খেলা, বেটাররা এতে হেভি বেট করে। গোরাচাঁদের বক্সার ছিল শিবা, তখন আমার ট্রেনিংয়ে ছিল না। ও ইম্যাচিওর ছিল, তাই জানতো না কত রকমের বদমাইশি করে হারিয়ে দেওয়া হয়। বহু টাকা হেরে রাগে গুন্ডা দিয়ে গোরাচাঁদ ওকে পিটিয়েছিল। শিবার পেট্রন এখন শিবা নিজেই। আমার রিকোয়েস্ট নিতুদা, তুমি রাখো, জাস্ট ওয়ান্স, এবার আমি ওকে গাইড করব। এটা শুধু তোমার ভাইয়েরই নয়, আমারও কামব্যাক হবে। মানে আমি, ও যদি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়, মোস্ট প্রবাবলি হবে, তাহলে সেটা একটা রিভেঞ্জ নেওয়া হবে। তাছাড়া ওর সামনে অনেক ওপেনিং আসবে, চাকরি মিলবে, ইন্ডিয়া টিমে আসবে, নানান দেশ ঘুরবে, এশিয়ান গেমস, অলিম্পিক্স, ফ্যামিলির মান বাড়বে। দেখুন, শিবার বড় হওয়ার লড়াই আমার জন্য আটকাবে তা কখনো হতে পারে? বংশের মুখ উজ্জ্বল করবে, সবাই বড় মুখ করে বলবে শিবা আমাদের ছেলে, নিতুর ভাই। আমি দাদা হয়ে তা বাধা দেব?
শুধু একটাই অনুরোধ, আপনি ওকে একটু দেখবেন। সেদিন রাতে দুই ভাই পাশাপাশি শুয়ে কারোরই ঘুম আসছে না। একসময় নিতু বলল, সাহেবকে দিয়ে বলবার কি দরকার ছিল? তুই তো নিজেও আমাকে বলতে পারতিস। আমি আপত্তি করব এই ধারণা তোর হলো কি করে? আমার অনেক অপরাধ জমা হয়ে আছে দাদা। কি অপরাধ? তোমাদের ফেলে সেদিন আমি চলে গেছিলাম সোনার বকলেস পরতে। নিতু শিবার গলায় হাত ঠেকালো। বকলেসটাও নেই, কোনো দাগও নেই। তোকে এখন ট্রেনিং ছাড়া আর কিছু ভাবতে হবে না। দরকার হলে আমি লোক রেখে দোকান চালাবো। শিবার মনে হলো একটা ভারী পাথর তার বুক থেকে নেমে যাচ্ছে। হালকা হওয়ার আনন্দে তার চোখ থেকে জল গড়িয়ে এলো। হলধর বর্ধন বক্সিং টুর্নামেন্ট শুরুর আগের রাতে শিবা ঘুমোতে পারল না। বিকট একটা স্বপ্নের মতো 4 বছর পেরিয়ে অতীত থেকে একটা চিৎকার আসছে। সেটা আবার ভারী পাথরটা তার বুকে তুলে দিচ্ছে। আজ আবার আমি ফিরে আসতে চাই। আমি নইব না, আমি কিছুতেই নইব না। পরদিন শিবার ফিরে আসার প্রথম লড়াই সাধারণ মামুলি লড়াই। গোমস সেটের 4 বছর আগের কথাগুলো মাথায় রেখেছিল সে। বোম্বাইয়ে ন্যাশনালসের 3.5 বছর পর এই প্রথম রিংয়ে ওঠা। ভয় করেনি, কিন্তু অনিশ্চিত একটা বোধ তাকে আড়ষ্ট করে রেখেছিল। লড়তে হবে গোল্ডেন গ্লাভসের শওকত হক নামে একজনের সঙ্গে। অনেক বক্সারই প্রতিপক্ষ সম্পর্কে আগাম খোঁজ খবর নিয়ে রাখে, তবে গোমস স্যার বলে দিয়েছিলেন, এসবের দরকার নেই। এটা একটা মাইনর টুর্নামেন্ট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নয়। ড্রেসিং রুমেই সে হককে প্রথম দেখে। প্রথম তাকিয়েই শিবার মনে হয়েছিল যে হক ভয় পেয়েছে। হয়তো শুনেছে শিবাজিয়া ইজ নকআউটের মাস্টার, পাঞ্চের জোরও দারুণ। হক দেওয়ালের দিকে মুখ করে বসে। শিবা স্বস্তি বোধ করল। 4 বছর আগে সুনীল বেরার সঙ্গে লড়ার আগেও সেও এইভাবেই বসেছিল। হক নিশ্চয়ই তাকে নকআউটের চেষ্টা করবে। রিংয়ে ওঠার আগে গোমস তার সঙ্গে একটাও কথা বলেনি, কোনো উপদেশও দেয়নি। ক্লাবেরই প্রাক্তন বক্সার অনিমেষ তার সেকেন্ডস সাহায্য করেছে। কোমরে লাল রিবন আর গ্লাভস পরিয়ে লেস বেঁধে দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মাউথপিস। শিবার কর্নারে তোয়ালে, জলের বোতল আর বসার টুল নিয়ে অনিমেষ, তার পাশে গোমস। রিংয়ে উঠে মাসেল আলগা করার জন্য হালকাভাবে লাফাতে লাফাতে বাঁশের গ্যালারির দিকে তাকিয়ে দেখতে পাই সাধুকে, তার পাশে দেবু। চোকাচুকি হতেই সাধু শূন্যে ডান হাতে বাঁ হাতে দুটো ক্রস চালিয়ে মাথাটা কাত করে চোখ বুঝিয়ে জিভ বার করল। শিবা বুঝল সাধু কি চায়, নকআউট। শিবা মুখ ঘুরিয়ে নিল। রিংয়ের মাঝে দাঁড়িয়ে রেফারি হাত নেড়ে দুজনকে ডাকতেই হক এগিয়ে এসেছিল দম দেওয়া পুতুলের মতো, কোমরে সবুজ রিবন। শিবা ওর চোখ দেখে আন্দাজ করল কিভাবে লড়বে। হক সেটা ঠিক করেই রেখেছে, নড়চড় হবে না তার কৌশলে। এবারে রেফারি তার প্রথা মাফিক বক্তৃতাটা দিতে শুরু করলো। তোমরা দুজনেই নিশ্চয়ই রুলস জানো। যখন বলবো ব্রেক, দুজনেই এক পা পিছিয়ে যাবে। তার মধ্যে খুশি চালাবে না, পিছিয়ে গিয়ে তারপর আবার বক্স করবে। নো হিটিং বিলো দ্য বেল্ট। কোমরের পিছন দিকে কিডনি পাঞ্চ কিংবা ঘাড়ের পিছনে র্যাবিট পাঞ্চ একদম করবে না। যখন স্টপ বলবো থেমে যাবে, যখন বক্স বলবো লড়াই শুরু করবে। পরিচ্ছন্নভাবে লড়বে, গুড ক্লিন স্পোর্টসম্যান ফাইট। হকের চোয়াল শক্ত হয়ে গেছে। ও কি ভাবছে শিবা তা জানে। সেও প্রথমবার ভেবে রেখেছিল মেরে শুইয়ে ফেলব। ঘণ্টা বাজতেই রেফারি 2 হাত নেড়ে রিংয়ের মাঝে দুজনকে আসতে বলল। হক গ্লাভস জোড়া মুখের সামনে রেখে তেড়ে এলো। শিবা প্রথম জ্যাবটা থেকে মুখ পাশে সরিয়ে নিয়ে এক পা পিছিয়ে সেই জ্যাব করল হকের কপালে। শিবা ঘুরছে হককে ঘিরে, গোমস্যারের কথাটা মনে রেখে। চান্স চান্স চান্স, ঘুরে ঘুরে নাচো। ও এগিয়ে আসবে তোমাকে রোপে নিয়ে কর্নার করতে। তুমি জ্যাব করেই সরে যাও। লোকে বলবে পালাচ্ছে, তাতে কান দিও না। তুমি পয়েন্ট তুলে নাও, ওকে টায়ার্ড করে দাও ঘুষি মারতে দিয়ে। এক একটা পাঞ্চে দম বেরিয়ে যাবে, তখন ভিতরে এসে কম্বিনেশন চালিয়ে আবার সরে যাও। শিবা তাই করল প্রথম রাউন্ডে। নিজের কর্নারে টুলে বসে হক হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে হাঁপড়ের মতো। গ্যালারিতে সাধু আর দেবু একই সঙ্গে লেফট রাইট ক্রস চালিয়ে জানাচ্ছে নকআউট করতে। গোমস স্যার তার দিকে তাকাচ্ছে না, কথা বলছে আশ্চর্যতার সঙ্গে। ননিকে শিবা আসতে বারণ করেছে, তাই সে আসেনি। আত্মীয় বন্ধু কারোর মুখে সে এখানে দেখতে চায়নি, অন্তত প্রথম দিনে নয়।
টুল নিয়ে অনিমেষ দড়ির ফাঁক দিয়ে গোলে রিংয়ে ঢুকেছে। শিবা টুলে বসতেই সে হাঁটু ভেঙে চেয়ারের মতো হয়ে ওর দুটো পা নিজের উরুর ওপর তুলে নিল। মুখে জল ছিটিয়ে তোয়ালে দিয়ে শিবার হাত মুখ মুছিয়ে দিতে দিতে অনিমেষ বলল, শোন, ভালো লড়ছিস, এবার একটু কাছে যা, ইন ফাইটিংয়ে যা, আর জ্যাব করার সময় ওর ব্যালেন্স থাকছে না, এটা খেয়াল রাখিস। দেখেছি, আরামসে নক আউট করতে পারতাম। করলি না কেন? কি দরকার, এটা তো একটা মাইনর টুর্নামেন্ট। সারা জাগিয়ে ফিরে আসার থেকে নিঃশব্দে এগোনোই ভালো। 1 মিনিটের ইন্টারভাল শেষ। শিবা উঠে দাঁড়ালো। নকআউট, নকআউট শিবা, নকআউট, নকআউট চাই। গ্যালারি থেকে দেবু বিকট স্বরে চিৎকার করে শিবাকে তাতিয়ে তুলতে চাইছে, কিন্তু ও ফিরেও তাকালো না। নকআউট শিবা ইমেজটা সাধুর দরকার, তাকে নিয়ে স্রেফ ব্যবসা বা বেটিং করার জন্যে। ওরা চেঁচাক। দ্বিতীয় রাউন্ডে হক একটা মাত্র জব্বর পাঁচ বসাতে পারল শিবার পাঁজরে। বিনিময়ে তাকে বহু পয়েন্ট দিতে হলো। তাকে পাক দিয়ে শিবার ঘুরে ঘুরে দূরে যাওয়া ও কাছে আসা আচমকা লেফট রাইট কম্বিনেশন হককে শুধু দিশেহারাই নয়, ভয়ও পাইয়ে দিল। সে এই ধরনের স্ট্র্যাটেজির সামনে কখনো পড়েনি। এমন বিদ্যুৎ গতির নড়াচড়াও সে কখনো দেখেনি। তৃতীয় রাউন্ডে পুনরাবৃত্তি হলো প্রথম দুটির, তবে তার একটা রাইট ক্রস হককে ক্যানভাসে ফেলে দেয়। রেফারি 8 পর্যন্ত গুনতেই হক উঠে দাঁড়ায়। শিবা তখন হাঁপ ছেড়ে স্বস্তি বোধ করেছিল। বাকি সময়টুকু হক পালিয়ে বেরিয়েছে। ঘটনা বলতে শুধু এটুকুই। দ্বিতীয় রাউন্ডে শিবা বুঝে গিয়েছিল যে সে লড়াইটা জিতেই নিয়েছে, কিন্তু হক এমন কেউ নয় যে তার কাছে জিতে নাচানাচি করতে হবে। রেফারি তার হাতটা তুলে বিজয়ী ঘোষণা করার এবং হককে জড়িয়ে ধরে সাবাস জানানোর পর শিবা রিং থেকে নেমে এসে উদ্ভাসিত মুখে ফ্র্যাঙ্ক গোমসের সামনে দাঁড়ায়। স্যার কিছু বলবেন? নিশ্চয়ই বলবো। কাল 6:30 তোমার নেক্সট বাউট সাম টি মিত্রার সঙ্গে। এখন সোজা ঘরে যাও অ্যান্ড রিল্যাক্স। কাল মর্নিংয়ে রোড রানিং নয়, অনলি ফ্রি হ্যান্ডস অ্যান্ড রেস্ট। গুড নাইট। লালবাগান জিম থেকে বেরিয়ে বাসস্টপের দিকে যাওয়ার সময় শিবা দেখল স্কুটারে বসে রয়েছে দেবু আর সাধু। হাতছানি দিয়ে সাধু ডাকলো তাকে। তুই তো আমায় ডোবাবি রে। এটা কি লড়াই হলো? হ্যাঁ, তোর কাছ থেকে কিন্তু এমন মিনমিনে ব্যাপার আমি আশা করিনি। তো কি আশা করেছিলে? আরে নক আউট, নক আউট, আবার কি? দেখো, জেতাটাই না আমার আসল লক্ষ্য, সেটা যেভাবেই হোক। শিবা ঠিকই বলেছে। পিলিয়ানে বসা দেবু বিজ্ঞের মতো মাথা নাড়ল। স্টেপ বাই স্টেপ ফর্মে ফিরতে হয়, ওরকম এক লাফে মগডালে ওঠা যায় না। জিতলে তোর 10%, অনেক অনেক টাকা। মনে রাখিস 10%, 10%। শিবা হাঁটতে শুরু করলো। বাসস্টপ ছাড়িয়েও সে হেঁটে চলল। দেবদাস পাঠক রোডের মোড়ের স্ট্যান্ডে 3টে রিক্সা দাঁড়িয়ে। 3 নম্বরে ননি। ওই শিবা, বয় পৌঁছাইয়া দিমু। শিবা রিক্সায় উঠল। ননি প্যাডেল শুরু করে বলল, টায়ার্ড? হ্যাঁ চ। ননি পকেট থেকে একটা পেয়ারা বার করে হাতটা পেছনে বাড়িয়ে দিল। ধর। এটা কোথায় পেলি? এক প্যাসেঞ্জার রিক্সায় থেকে লাম্বার সময় থরিটা একবার ধরতে দিছিল, ওখান থেকে মাইরা লিসি। পেয়ারায় খুব ভিটামিন, কাল তো লড়াই আছে না। ভবানী স্যারের কোচিংয়ের ঘরের দরজা বন্ধ। রিক্সা থামিয়ে শিবা নামল। জানলায় উঁকি দিয়ে দেখল স্যার হুমড়ি দিয়ে বসে একটা খাতায় অঙ্ক কষছেন। শিবা কথা বলে ব্যাঘাত করল না, তবে দেওয়ালে একটা নতুন লেখা চোখে পড়ল। কিছুই বুঝতে পারল না, কারণ সেটা ইংরেজিতে লেখা। হ্যাঁ, স্যারের কোচিংয়ে নাকি আবার ভিড় হচ্ছে। 10-15 জনরে ফিরাইয়া দেছেন। মুখার্জি বাড়ি রঞ্জু আমারে ধরছিল তার ভাইপোটারে স্যারের কোচিংয়ে ভর্তি করবার জন্য। গিয়া স্যাররে কইলাম, এক কথায় লইয়া লইলেন। তুই বলতে স্যার নিয়ে নিল? কেন, রিক্সা চালাই বললে কি আমার কোনো মান সম্মান নাই নাকি? স্যার রোজ আমারে ডাইকা তোর কথা জিগায়, খবর লয়। তা আমি যদি এখন একটা রিকোয়েস্ট ওনারে করি, রাখবেন না? রঞ্জুর দাদা কাঠের ফার্নিচারের কারখানা কইতাছে ওনার বাগানের জমিতে। সেজো ভাইটারে ওখানে ফিট কইবার কথা ভাবতেছি। পরদিন শিবা কাঁকুরগাছি ব্যায়াম সমিতির তুষার মিত্রকে নিয়ে 3 রাউন্ড ছেলে খেলা করল। ছেলেটি মাস 3 হলো বক্সিং শুরু করেছে। শুধু পয়েন্টের ব্যবধানে শিবা জিতল। তারপরের দিন ফাইনালে শিবা যাকে পেল, রাস্তায় মারামারি করায় তার নাম হয়েছে হবু সাধু। ইসিপিসির গৌতম নাগ। প্রথম রাউন্ডে নক আউটে জিতেছে। ওর লড়াইয়ের কায়দাটা হলো বুনো শৌরের মতো ঘোঁত করে তেড়ে যাওয়া, রাইট সুইং আর লেফট সুইং বাটারফ্লাই সাঁতার কাটার মতো 2 হাতে 2 পাশ দিয়ে ঘুষি চালানো। তবে পাঞ্চে জোর আছে।
নড়াচড়াই কিন্তু অত্যন্ত মন্থর। বিদ্যুৎ গতিতে সরে সরে শিবা জ্যাব করে গেল বাঁ হাতে। এত দ্রুত সে ঘুরছিল যে গৌতম বুঝতেই পারছিল না কোন দিক থেকে লেফট হুক আর জ্যাবগুলো তার দিকে আসবে। অন্তত 6 বার শিবা নিখুঁতভাবে নকআউট পাঞ্চ বসাতে গৌতমের চোয়াল পেয়েছিল, কিন্তু বসায়নি। বক্সিং লড়াই সম্পর্কে চমৎকার একটা শিক্ষা দিয়ে শিবা গৌতমকে বুঝিয়ে দিল যে রাস্তার মস্তানি আর রিংয়ের মস্তানি এক জিনিস নয়। ঘাম, রক্ত, পরিশ্রম, বুদ্ধি আর শৃঙ্খলা পরায়ণতা, এতগুলো জিনিস এবং সবার উপরে ট্যালেন্ট, এগুলোই চ্যাম্পিয়ন হয়ে ওঠার জন্য দরকার হয়। রিং থেকে নেমে আসতেই গোমস তাকে জিজ্ঞাসা করেছিল, কেমন লাগছে? খুশি? বেঙ্গল বক্সিংয়ের খুবই শোচনীয় দশা স্যার। বেড়াল আর নেংটি ইঁদুরের সঙ্গে খেলে কি খুশি হওয়া যায়? টাইগার আর লায়ন এই দেশে কোথায় পাবে? ইন্ডিয়ান বক্সিংয়েই নেই। তবে ন্যাশনালসে ডোবারম্যান কি অ্যালসেশিয়ান তুমি পাবে। রেডি থেকো। জানুয়ারির 3য় সপ্তাহে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ। বাংলা দলে শিবা মিডল ওয়েট নির্বাচিত। আশ্চর্য ঘটক বলেছিল ট্রেনিং করতে করতে শরীর ঝরবে। 72 কেজির শরীরটা 71 কিলোগ্রামের নিচে এসে তাকে ওয়েল্টার করে দেবে, কিন্তু ফ্র্যাঙ্ক কোমস সেটা হতে দেয়নি। বরং গত 1 মাসে 72কে নিয়ে গেলেন 74.5-এ, অর্থাৎ মিডল বিভাগে। পুষ্টিকর খাদ্য, ট্রেনিং আর বিশ্রাম ওজন বাড়াতে সাহায্য করেছে শিবাকে। 2-3 জন অবশ্য আপত্তি জানিয়ে বলেছিল কম ওজন বিভাগে শিবাকে নামালে ফল ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোমস বলেছিল কোনো দরকার নেই। ন্যাচারাল গ্রোথ যা হওয়ার হোক, তাকে জোর করে বন্ধ করলে বডি উইক হয়ে পড়বে। শিবা যে আবার লড়তে নামবে একথা পূর্বপল্লীর সবাই জেনে গেছে। কাজটা পরিশ্রমের, সুতরাং তার শরীরের যত্ন নেওয়া দরকার, এই ধারণাটাই তাদের ব্যস্ত করে তুলল। যে যেমন পারে খাবার পাঠিয়ে দেয়, যার অধিকাংশই কোনো খেলোয়াড়ের খাওয়া উচিত নয়। শিবা সে সবই ফিরিয়ে দিয়ে জানিয়েছিল যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সবার ঘরে একদিন করে খেয়ে আসবে। বিশেষ উৎসাহ শক্তি দাসে। রোজই একবার খোঁজ নিয়ে যায় শিবার। সুযোগ পেলেই চেনা পরিচিতদের বলে, শিবা তো আর বক্সিং করবে না বলে প্রতিজ্ঞা করেছিল। রোজ ওর পেছনে লেগে লেগে তবেই না চাগিয়ে তুললাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা। শচীন কাকু আবার দিয়ে যাচ্ছে সেদ্ধ ডিম। বটকেষ্টর দোকানের যাবতীয় রান্না সে করে চলেছে গত 20 বছর ধরে। শিবা যখন 4 বছর আগে লালবাগানে যাতায়াত শুরু করে বক্সার হওয়ার জন্যে, তখন শচীন তাকে রোজ দুবেলা 2টো সেদ্ধ ডিম দিত, অবশ্যই বটকেষ্টর অগোচরে। লালবাগান জিমে শিবা 4 থেকে 6 ঘন্টা ট্রেনিং করে। গোমস সারাক্ষণই থাকেন তার সঙ্গে। একদিন মিতা আর তার দিদি এসেছিল। তারা হলঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল। আশ্চর্য ঘটক তাদের আটকায়। এইখানে মেয়েদের তো ঢোকা বারণ, আপনারা কাকে চান? শিবার সঙ্গে দেখা করতে চাই শুনে আশ্চর্য ঘটক মাথা নেড়ে বলেছিল, দেখা হবে না। ও ট্রেনারের কড়া হুকুম, ট্রেনিং চলার সময় কোনো রকম ডিস্ট্রাকশন যেন না হয়। আপনারা রাত 8টার পরে আসবেন, যান। যদিও এই খবর আর শিবার কানে পৌঁছয়নি। অফিস থেকে বাড়ি ফেরার পথে কান্তি প্রায়ই সন্ধ্যায় এসে আশ্চর্য ঘটক এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে আর লক্ষ্য করে শিবার ট্রেনিং। ওয়েলেসলির পুরনো ফার্নিচারের দোকানের কাজ সেরে ফ্র্যাঙ্ক কোমস জিমে আসে সন্ধ্যের পর। সে আসার সঙ্গে সঙ্গেই কান্তি জিম থেকে বেরিয়ে পড়ে। একদিন হেভি ব্যাগে শিবার ঘুষি মারা দেখতে দেখতে কান্তি বলল, জীবনের প্রথম ঘুষিটা তুই আমার কাছেই খেয়েছিলিস, এই জায়গাতেই, মনে আছে? এখন ভাবলে হাসি পায়। সেদিন তুই যদি পাল্টা একটা ঝাড়তিস তাহলে ভাঙা চোয়াল নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হতো। আপনার চোয়াল জোড়া লেগে যেত কান্তিদা, সাধুর তো জোড়া লেগেছে। সাধুকে তো আসতে মেরেছিলিস, আমাকে গিয়ে আর আসতে মারতিস? বোধ হয় না। দেখ, আমার ওপর তুই রেগে আছিস জানি, কিন্তু বিশ্বাস কর, কমলা লেবুতে যে ওষুধ দেওয়া আছে সেটা আমি জানতাম না। সাধু বলল শিবাকে গিয়ে বলবি গুড উইশ জানিয়ে গোমস পাঠিয়ে দিয়েছে, লড়াইয়ের আগে যেন খায়, তাহলে এনার্জি দেবে, স্ট্যামিনা দেবে। এসব কথা এখন এত বছর পরে কেন? তুই আমাকে এইভাবেই সারা জীবন ভুল বুঝে থাকবি? তোর পরিশ্রম, নিষ্ঠা, সাধনা দেখে আমার বুকের মধ্যে কী যে হচ্ছে। শিবা, শিবা তুই বড় হয়ে ওঠ। ভগবানের কাছে রোজ প্রার্থনা করি তুই বড় হ, আবার আগের মতো সেই নকআউটের পর নকআউট করে রিং কাঁপিয়ে দে। নকআউট? হ্যাঁ, তোর কাছে এটা খুব সামান্যই চাওয়া। ট্রেনিংয়ে তোকে যেরকম দেখছি তাতে আমি নিশ্চিত করে বলতে পারি প্রত্যেকটা লড়াই তুই নকআউটে জিতে যেতে পারবি। কই রে শিবা, কোথায় গেলি? ওয়ার্কআউট কি শেষ হয়ে গেছে তোর? এখনো হয়নি আশ্চর্যদা, আসি দাঁড়ান। রাজ্য চ্যাম্পিয়নশিপটাই ছিল নির্বাচনী ট্রায়াল।
হলধর টুর্নামেন্টে যাদের সঙ্গে লড়েছিল ট্রায়ালে শিবা তাদেরই পেল, উপরন্তু নতুন একজন, হাওড়ার সমীর সাঁতরা। ওর সঙ্গে লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডে শিবার একটা নতুন অভিজ্ঞতা হয়। সাঁতরার একটা রাইট ক্রস থেকে মুখ সরালেও গ্লাভসটা তার বাঁ ভ্রু ঘষে বেরিয়ে যায়। ভ্রুর ওপরের চামড়া ফেটে রক্ত চুইতে থাকে চোখের ওপরে। সে দেখতে পাচ্ছিল না বাঁ চোখে, একটা চোখে ঝাপসা আর অন্যটাই পরিষ্কার দেখা জীবনেই প্রথম। হয়তো বিস্মিত হয়েই সে 5-6 সেকেন্ড বিহ্বল হয়ে থমকে গিয়েছিল। শিবা! রিংয়ের বাইরে থেকে ফ্র্যাঙ্ক গোমসের তীক্ষ্ণ চিৎকারে শিবার সম্বিত ফিরে আসে। অস্বস্তিকর একচোখো দৃষ্টি নিয়ে সে সাঁতরার ঘুষির এলাকার বাইরে চক্রাকারে ঘুরতে শুরু করে। সাঁতরা যতই এগোয় ততই সে সরে সরে যায়। রাউন্ড শেষের ঘণ্টা না বাজা পর্যন্ত সে বাঁ চোখের পাতা বন্ধ করে রাখে। ডাক্তার রক্ত পড়া বন্ধ করে স্টিকিং প্লাস্টার লাগিয়ে দেন। তৃতীয় রাউন্ডে শিবা আবার পরিষ্কার চোখে সাঁতরাকে মারতে শুরু করে। তবে মনের মধ্যে একটা খচখচানি শুরু হওয়ায় মুখটা বাঁ দিকে সামান্য খুঁড়িয়ে রেখেছিল যাতে কাটা জায়গাটায় আঘাত না লাগে। পয়েন্টেই জিতেছিল শিবা। ড্রেসিং রুমে যখন সে চুল আঁচড়াচ্ছে, কান্তি তখন তার পাশে এসে দাঁড়ালো। চোখ নিয়ে তোর খুব অসুবিধা হচ্ছিল, তাই না? কে বলল? আমিও একটু আধটু বক্সিং করেছি যে চোখে কিছু পড়লে তখন কি হয় আমি সেটা জানি। ইনজুরিটা তাড়াতাড়ি সারা, আর তো মাত্র হপ্তা 3 সময় আছে। কান্তি আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু গোমসকে আসতে দেখে সরে গেল। গড়ে যাবে তো শিবা, চলো। তা কান্তি তোমায় কি বলছিল? চোখ নিয়ে শিবা, আজ যদি একটু ভালো ফাইটারের সামনে পড়তে, যার মগজ আছে, যে অপোনেন্টকে কিনলি অবজার্ভ করে, চোখের উপর থেকে চোখ সরায় না, হু ইজ অ্যান অপরচুনিস্ট, সামান্য 2 সেকেন্ডের সুযোগকেই যে কাজে লাগায়, এমন কেউ আজ থাকলে তোমাকে নক আউট করে দিত। ইউ আর ভেরি ভেরি লাকি। কখন করতো? 4-5 সেকেন্ডস তুমি নিজেকে আনগার্ডেড রেখেছিলে। এনাফ টাইম টু নক আউট। রিমেম্বার ওয়েন আই শাউটেড? রিমেম্বার রোজারিও? চলো ট্যাক্সি ধরবো, ইনজুরি নিয়ে বাসে ফেরা চলবে না। ট্যাক্সিতে শিবা নিজেকে সিটে এলিয়ে দিয়ে চোখ বুঝল। পাশে বসা গোমস আলতোভাবে শিবার কপালে আঙুল ছোয়ালো। পেইন হচ্ছে? পেইন কিলার খেলেই ঠিক হয়ে যাবে। শিবার মনে হলো ঠিক হবে না। 3.5 বছর আগে রোজারিও শিবাকে বলেছিল, हम ओपोनेंट को हेट करता है, वी फाइट, डीप इन आवर माइंड वी डू नॉट रियली हेट। हम मन में हेट बनाता है, घिन बनाता है, मन में ओपोनेंट को खराबी दुश्मन बना के हम उसको अटैक करता है। মনের মধ্যে ঘেন্না বানিয়ে লড়তে হবে, জিততে হবে। কেন ওটা ছাড়া এমনি কি জেতা যায় না? পুরনো হারের স্মৃতিচারণ করতেই আজকের ফাইটে পাওয়া চোখের যন্ত্রণাটা কোথায় যেন উবে গেল। আর ইউ অ্যাসলিপ শিবা? গোমসের আলতো নাড়াই শিবা খাড়া হয়ে বসল। ট্যাক্সি দেবদাস পাঠক রোডের মোড়ে দাঁড়িয়ে। পেইন হচ্ছে? না স্যার, সেরে গেছে। স্যার, কালই আমি আবার জিমে যাব, আপনি আসবেন তো? অফকোর্স। নেতাজি ইনডোর স্টেডিয়ামে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন লালবাগান জিম থেকে একটু দূরে স্কুটারে বসে সাধু কথা বলছিল পাশে দাঁড়ানো কান্তির সঙ্গে। বলছো কি কান্তি? 6-6টা লড়াই কোনো রকমে যে জিতলো, তাকে বলছো কিনা দারুণ ফর্মে আছে? শিবা তো এখন পয়েন্টের বক্সার। সবারই তাই মনে হবে, কিন্তু আমি তো ট্রেনিং দেখছি, একটু একটু বক্সিং যা বুঝি তাতে বলতে পারি ও এখন দারুণ শেপে আছে। কাদের সঙ্গে ওকে লড়তে হবে তা অবশ্য জানি না। আসলে বক্সিংয়ের ড্রটাই তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তবে ফাইনালে সার্ভিসেসের রংরাজন উঠছেই। গত বছর সিওল কাপে ব্রোঞ্জ, এবার ম্যানিলায় মেয়র্স কাপে গোল্ড পেয়েছে। জানি জানি, শুনেছি দারুণ জোরে মারে, কিন্তু স্লো। ম্যানিলায় 2টো নক আউট করে ফাইনালে একবার মঙ্গোলিয়ানের কাছে জিতেছে 22-7 পয়েন্টে। মুম্বাই থেকে খবর আমি আনিয়েছি, ওর এগেনস্টে শিবার কোনো চান্সই নেই। আমি ওর উপর টাকা ফেলতে রাজি নই। অত জোর দিয়ে বলো না সাধু, শিবা কিন্তু ওর ফর্ম লুকিয়ে রেখেছে। ওই বেটা গোমসের চালাকি এটা। যদি ওর ওপর বাজি নাই ধরো, তবু সাবধানের মার নেই পলিসিটা নাও। যদি শিবা ফাইনালে ওঠে,
তাহলে ওকে নকআউটের ব্যবস্থাটাও করে রাখো। কিভাবে? ব্যবস্থা হয়ে যাবে। এখন কি দেবে সেইটা বলো। 500? 1000? তুমি কামাবে 25-50 আর আমি মাত্র 1। আরে ওকে তো এমনিতে রঙ্গরাজে নকআউট করবে, ব্যবস্থা করার কোনো দরকার নেই। নেই তো নেই, পরে কিন্তু আমার কাছে ছুটে এসে বাঁচাও কান্তি ডুবে গেলুম বলে হাত চেপে ধরো না। তুমি ঠিক বলছো, শিবা ফর্ম লুকিয়ে রেখেছে। 100% শিওর আমি। ও ফাইনালে যাবে? যাবেই। কত চাও? 5। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ শোনো, আমি লোকাল অফিসিয়াল হয়েছি, বাইরের টিমগুলোকে লড়াইয়ের সময় দেখভাল করার দায়িত্ব আমার। স্টেডিয়ামে তুমি কিন্তু আমার ধারে কাছে আসবে না। শিবার প্রথম লড়াই হরিয়ানার সতীশ শর্মার সঙ্গে। স্টেডিয়ামের ভিআইপি এনক্লোজারের সামনে অ্যারিনার মাঝামাঝি রিং তৈরি করা হয়েছে। বছর 30-35 আগেও বক্সিং কলকাতায় জনপ্রিয় ছিল, যেমন ছিল কুস্তি। অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে হিন্দু মুসলমান ছেলেরাও বক্সিং লড়ত। ভারতের অলিম্পিক্স দলে কলকাতার বক্সার বা কুস্তিগিররাও নির্বাচন পেত। কিন্তু এখন বক্সিং রিং বা কুস্তির আখড়া পশ্চিমবাংলায় আর দেখাই যায় না। অবশিষ্ট কয়েকটি মাত্র টিম করে জ্বলছে। ক্রিকেট আর ফুটবল নিয়েই এখন মাতামাতি। গায়ের জোরের খেলায় বা যে খেলায় সংবাদ মাধ্যমগুলোর ঢাকে কাঠি পড়ে না, বাঙালি ছেলেরা সেই খেলায় আর মাতে না। কলকাতায় জাতীয় বক্সিং প্রতিযোগিতার প্রথম দিনে দর্শক যৎসামান্য হওয়ায় কেউই আশ্চর্য বোধ করেনি। পঞ্চম লড়াইটি ছিল মিডল ওয়েটের। শিবার কর্নারম্যান ফ্র্যাঙ্ক গোমস আর আগেরবারের মতোই সুনীল বেরা এবং অনিমেষ। রিংয়ে ঢুকে 2 হাতে দড়ি ধরে শিবা নিজেকে ঝাঁকাচ্ছিল। গোমস বিপরীত কর্নারের দিকে তাকিয়ে শিবাকে বলল, টেক ইট ইজি, মাথায় রক্ত চড়িয়ে দেবে না। মনে রেখো, ফাইটার্স আর ডিসকভারার্স, ওর ফল্টগুলো খুঁজে বার করো। শিবা 5-6টা ত্রুটি শর্মার মধ্যে বার করেছিল প্রথম রাউন্ডে। শিবার মুখ থেকে মাউথপিসটা বার করতে করতে গোমস জিজ্ঞাসা করলো, কি মনে হচ্ছে? টার্নিং খুব স্লো, 2 হাতে যাওনি, ইনফাইটিংয়ে আসতে চাইছে না। গোমস শুধু মুচকি হাসল। দ্বিতীয় রাউন্ডে শিবা শর্মার খুব কাছে গিয়ে 1-2-3 কম্বিনেশন পাঞ্চ মুখে চালিয়ে আবার পিছিয়ে এলো। শর্মা পায়ে পায়ে এগোচ্ছে, শিবা দড়ির দিকে সরে গেল। এবার বাগে পেয়েছি ভেবে নিয়ে শর্মা বিশাল একটা ডান হাতের ক্রস শিবার মাথার দিকে চালাবার জন্যে শরীরের সব ভার ডান পায়ের ওপর রেখে নিজেকে প্রায় ছুঁড়ে দিল। বিদ্যুৎ গতিতে শিবা সরে গিয়ে শর্মাকে দড়ির ওপর হুমড়ি খেয়ে পড়তে দিয়ে পয়েন্ট তুলে নিল 2টো জ্যাব করে। তৃতীয় পাঞ্চটি দিতে যাচ্ছিল একটা আপার কাট, যেটা হয়তো নকআউট পাঞ্চই হতো। শিবা সম্বিত ফিরে পাওয়া চোখে নিজের কর্নারের দিকে একবার তাকালো। গোমস হাত তুলে রয়েছে। তার কাছাকাছি দাঁড়ানো একটি ব্যাচ পড়া লোকের ঠোঁটে তখন হাসি খেলে গেল এবং তারপরই সে ঠোঁট কামড়ে ধরল। লোকটি কান্তি। রেফারি তুলে ধরল শিবারি হাত। 23-2 পয়েন্টে জিতেছে সে। স্টেডিয়ামের পশ্চিম দিকের এনক্লোজার থেকে তখন একটি গলা সারা এরিনায় প্রতিধ্বনিত হলো। তাকালো শিবা, হাত তুলে নাড়ল। ননির পাশে সে উৎপল চট্টরাজকেও দেখতে পেল। আশ্চর্য ঘটক বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভালো লড়েছিস, ভালো লড়েছিস। দ্বিতীয় লড়াই রেলওয়েজের মকরান্দ সুলেকারের সঙ্গে। ছিপছিপে লম্বা এই মারাঠির খুশি পৌঁছানোর দূরত্বটা শিবার থেকে বেশি এবং বুদ্ধিমান বক্সার। গতবারের রানার্স ম্যানিলায় ভারতীয় দলেও ছিল। শিবা হুঁশিয়ার হয়েই প্রথম রাউন্ডটায় শুধু দূরে দূরে চক্কর দিল। দ্বিতীয় রাউন্ডে সুলেকার কৌশল বদলে আক্রমণে এগিয়ে এলো। শিবার মনে হলো নিশ্চয়ই তার প্রথম দিনের লড়াইয়ের ধরন দেখেছে সুলেকারের কোচ, তাই কায়দাটা বদল করলো সে। তাকেও এবার বদলাতে হবে, চমকে দিতে হবে প্রতিপক্ষকে। সেও পাল্টাতে গেল। সুলেকারের মুখোমুখি হয়ে 2 হাত বৃত্তের মধ্যে ঢুকে এসে পরপর জ্যাব এবং রাইট লেফট হুক করে শিবা ওকে বিস্ময়ে ফেলে দিয়ে পিছিয়ে এলো। কিন্তু সে যে তারপরও আবার তেড়ে আসবে সুলেকার সেটা বোধহয় ভাবতে পারেনি। ওকে ধাতস্থ হতে সময় না দিয়েই শিবা 1-2-1-2-3 কম্বিনেশনে পাঞ্চ চালিয়ে গেল। সুলেকারের তখন আত্মরক্ষা করা ছাড়া আর কোনো চিন্তা ছিল না এই রাউন্ডে। মানসিক ভারসাম্য 1 মিনিটের বিরতিতেই সুলেকার গুছিয়ে নিয়ে তৃতীয় রাউন্ড শুরু করল। কেন সে নিজের বিভাগে ভারতের অন্যতম সেরা, এবার সে শিবাকে তা বুঝিয়ে দিতে শুরু করল। তবে মাথায় বুকে পেটে খুশি খেয়েও কিন্তু শিবা তার আগ্রাসী লড়াই থেকে হটল না।
75 ঘুষি সে এড়িয়ে গেল শুধু তার দ্রুত গতিতে। নিজেকে ঘুষি থেকে সরিয়ে নেওয়ার এবং ঠিক জায়গায় ঘুষি পৌঁছে দেওয়ার পাল্লাদারিতে টেক্কা দিল শিবা। সে জিতল 8-5। দর্শকদের উল্লাস ধ্বনি ছাপিয়ে শোনা গেল একটা গলা, চালাইয়া যাও ওস্তাদ, কাল আমিও ফ্রি রিক্সা চালাইমু, পয়সা নিব না। উৎপল চট্টরাজ আজও হাজির। শিবা দেখল তার পাশে মিতা বসে। সে গ্লাভস পরা হাত দুটো জোরে জোরে নাড়ল মিতার হাত নাড়া দেখে। স্কিল, গায়ের জোর, বুদ্ধি, মার নেওয়ার ক্ষমতা সবই তো সে আজ দেখালো। মিতাকে ফ্র্যাঙ্ক গুমসও দেখেছিল। রাত্রি জোনাকির কোয়ার্টারে সে উৎপলকে জিজ্ঞাসা করল, আজ আপনার পাশে গ্রিন সালোয়ার কামিজ পরা একটা মেয়ে ছিল, চিনেন তাকে? চিনব না কেন, ও তো আমার শ্যালিকা, মিতা, পারমিতা। ফাইনালের দিন যেন ও শিবার বাউট দেখতে আসে। কাইন্ডলি আপনি কি সেটা দেখবেন? আই উইল টেক নো চান্সেস মিস্টার চট্টরাজ। অ্যাড্রিনালিন বলে একটা রস বডিতে তৈরি হয় যদি ইমোশনালি কেউ এক্সাইটেড হয়। এই রসটা এক্সট্রা পাওয়ার দেয়, রোগ বাড়ায়, পুশ করে অল আউট যাওয়ার জন্য। ফাইনালি ওটা আমার দরকার। সেদিন নিতুকে আসতে হবে। একজন টিচারকে শিবা রেসপেক্ট করে, ননিকে বলে তাকেও আনাবো। রিংয়ে ওঠার আগে পর্যন্ত ওর মেন্টাল বিল্ট আপে কোনো গোলদ আমি রাখতে চাই না। চার্জড হয়ে রিংয়ে উঠবে ইমোশনটা সঙ্গে নিয়ে, আর সেটাই কি শিবার ফিরে আসা। আমারও কাম ব্যাক উইথ আ ব্যাং, a knockout I want for the resurrection. সব ওয়েট বিভাগের মধ্যে শুধু মিডল ওয়েটের ফাইনালেই বাংলার একজন। হঠাৎ যেন হুঁশ ফিরল কলকাতার। দর্শক প্রায় 5,000 ছাপিয়ে গেছে। ড্রেসিং রুম থেকে শিবা বেরোতেই যে পারছে তার পিঠ চাপড়াচ্ছে। শিবা, তোকে জিততেই হবে, জিততেই হবে শিবা। বাংলার মানাস তোমাকে রাখতেই হবে শিবা। প্রত্যেকের মুখে একটাই কথা। শুধু আশ্চর্য ঘটক বলল, তুই জিতলে বক্সিং এর দিকে বাঙালিরা তবু একটু তাকাবে। ফ্র্যাঙ্ক কুমসি শুধু অনুত্তেজিত, মুখে কেবল সামান্য একটা হাসি লেগে। ওদিকে কান্তি খুবই ব্যস্ত। সার্ভিসেসের ড্রেসিং রুমে বারবার যাতায়াত করছে তত্ত্বাবধানের কাছে। শিবাকে রিংয়ের দিকে যেতে দেখে সে ছুটে এলো, ফিসফিস করে বলল, সাবধান, তোকে ফার্স্ট রাউন্ডে নকআউট পাঁচ মারার প্ল্যান করছে। রঙ্গার কোচকে আমি বলতে শুনলাম। গোমস শিবার সামনে হাঁটছিল। ঝটতি ঘুরে রাগী চোখে সে কান্তির দিকে তাকালো। কান্তি দাঁড়িয়ে গেল এবং দুপা পিছল। ওর কথাগুলো মাথা থেকে বার করে দাও শিবা, খুব হার্মফুল এখন এসব কথা। কনসেন্ট্রেট মাই বয়। সিঁড়ি দিয়ে রিঙে উঠতে উঠতে শিবার কানে এলো গোমস স্যারের কথাগুলো। প্রথমেই একটা বিশাল চিৎকারে তাকে অভ্যর্থনা জানালো দর্শকরা, যেটা প্রায় 3.5 বছর আগের বোম্বাইয়ে প্রেবর্ণের মতোই লাগলো শিবার কানে। হঠাৎ একটা কথা ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সেদিনও ছিল ফাইনাল। রোজারিওর কাছে হেরেছিল সে। ছেলের সামনে বীর হওয়ার জন্য বুড়ো বক্সার লড়েছিল প্রাণপণে। ওস্তাদ, ওস্তাদ, এই ধারে তাকাও, আমরা আইছি। শিবার গ্লাভসের ফিতেটা আর একবার শক্ত করে বেঁধে দিচ্ছিল সুনীল। মুখ ঘুরিয়ে শিবা তাকালো, দেখতে পেল ননিকে, তার পাশে শক্তি দাস, সাগর মামি, ভবানী স্যার, উৎপল আর মিতাও। আজ সে একটা টকটকে লাল রঙের শাড়ি পরেছে। পাশে তার দিদি, কোলে টুটুও, সচিন কাকু, দুর্লভ চক্রবর্তীও। গ্যারাজ তাহলে বন্ধ রেখেছে, কিন্তু দাদা কই? ওই তো সবাই হাত নাড়ছে, দাদা নাড়ছে না। শিবা হাসল। দাদার স্বভাবটা সে জানে, ধীর, ঠান্ডা, সহজে বিচলিত হয় না। রঙ্গরাজন রিংয়ে উঠতেই দর্শকেরা হাততালিতে ফেটে পড়ল। দুহাত তুলে মাথা ঝুঁকিয়ে সে অভিবাদন জানালো। তার কর্নারে কয়েকজনের সঙ্গে কান্তিও আছে। রিংয়ের মাঝে দুজনকে ডেকে রেফারি যখন বাঁধা গদাউরে নির্দেশ দিয়ে যাচ্ছিল, রঙ্গা তখন ঠান্ডা চোখে শিবার মুখের দিকে তাকিয়ে খুনির মতো চাহনি। শিবার বুকের ভেতরটা শিরশির করে উঠল। এইটাই হচ্ছে পরস্পরের বুকের পাটা মেপে নেওয়ার, অন্যের মনে ভয় ধরিয়ে দেওয়ার মুহূর্ত। এই সময়টার জন্যেই গোমস স্যার সবসময় বলে, খবরদার চোখ সরাবে না, পাল্টা তুমিও চোখ রাঙাবে। শিবার চোখও তাই চলে উঠল।
ঘণ্টা পড়তেই দুজনে পরস্পরের দিকে দ্রুত এগিয়ে এসেই 5 হাত ব্যবধান রেখে থমকে গেল। দুজনেই কয়েক পা পিছল। তারপর শিবা আবার এগোলো, রাঙ্গাও এগিয়ে গেল। এবার দুজনে চক্কর দিয়ে ঘুরতে লাগলো। মুখের কাছে গ্লাভস, এগোবো এগোবো ভাব দেখিয়ে শিবা কুঁজো হয়ে দুলছে। রাঙ্গার একটা সোজা খুশি শিবার মুখে পৌঁছবার আগেই সে মাথা সরিয়ে পাল্টা একটা সোজা বিদ্যুৎ গতিতে বসিয়ে দিল রাঙ্গার কপালের মাঝখানে। চিৎকার উঠল দর্শকদের, কারণ প্রথম ঘুষিটা শিবা মেরেছে। রাঙ্গা নাড়া খেয়ে তেতে উঠল। শিবার কাছে পৌঁছে কম্বিনেশন মারতে গিয়ে হাত আটকে গেল শিবার হাতে। রাঙ্গা বাঁ হাতে শিবার গলা জড়িয়ে চাপ দিয়ে মাথাটা হেড করিয়ে ডান হাতে ছোট 2-3টে আপার কাট তার মুখে কপালে মারল। রেফারি এসে ওদের ছাড়িয়ে দিল। তারপর আবার দূরত্ব রেখে চক্কর দিতে দিতে হঠাৎ এগিয়ে আসার ভান করতে লাগলো দুজনেই, যেন দুজনের হাতেই বন্দুক। কে প্রথম গুলিটা ছুড়বে, ছুঁড়ে যদি ফসকায় তাহলে অন্যজন শেষ করে দেবে। যদি ঘুষি ছুঁড়ে না লাগাতে পারো আর অন্যজন যদি তৈরি থাকে তাহলে ঘুষি খেতেই হবে। ঠিক এই সময়েই শিবার চোখ দুটো হঠাৎ জ্বালা করে উঠল। বাঁ হাতের গ্লাভস দিয়ে সে চোখ রগড়ালো। কয়েক সেকেন্ড পর জ্বলুনিটা আরও বাড়ল। আবার সে গ্লাভস দিয়ে চোখ রগড়ালো। তার মনে হলো চোখের পাতা ফুলে উঠে ঢেকে দিচ্ছে তার দৃষ্টি। রাঙ্গা ততক্ষণ এগিয়ে এসে পরপর 2টো জ্যাব বসিয়ে দিয়েছে শিবার মুখে। সঙ্গে সঙ্গে হাতের ওপর আর বুকে আরও 2টো। টলে গিয়ে পেছনে হটে গেল শিবা। তার চোখ জ্বলছে, পাতা 2টো ভারী লাগছে। তার হাত চলছে কিন্তু রাঙ্গার শরীরে লাগছে না। হঠাৎ কি হলো চোখে? শিবা ভারী হয়ে যাওয়া চোখ টান টান করে দেখতে পেল। রাঙ্গা যেন অবাক হয়ে লক্ষ্য করল তার অবস্থাটা। তার চোখেও বিভ্রান্তি। সেটা কাটিয়ে উঠেই সে শিবার দিকে এগোলো এবং 1-2 কম্বিনেশনের সঙ্গে সঙ্গেই প্রচণ্ড একটা লেফট হুকে শিবার মুখ ঘুরিয়ে দিল। শিবা প্রথমে আছড়ে পড়ল দড়ির ওপরে। 2 হাতে দড়ি ধরা অবস্থাতেই ধীরে ধীরে ক্যানভাসের দিকে নামতে লাগলো তার দেহ। সারা স্টেডিয়াম স্তব্ধ, বিমূঢ়। কি হইল? শিবা মুখ তুলে দেখল রাঙ্গা তার কর্নারে দাঁড়িয়ে। তার পায়ের কাছে রিংয়ের বাইরে কয়েকটি মুখ, তার মধ্যে রয়েছে কান্তিও। শিবা উঠে পড়। দাদার গলা, রাগী বিরক্ত স্বর। ভোরে সবার আগে ঘুম থেকে উঠে সে ধাক্কা দিয়ে এই একই কথাই বলে। উঠে দাঁড়ালো শিবা, আর তখনই রাউন্ড শেষের ঘণ্টা পড়ল। দড়ি গোলে রিঙে উঠে এলো কোমস, সুনীল, অনিমেষ। শিবা, শিবা কি হয়েছে চোখে? জানি না স্যার, কিরকম জ্বালা করছে, চোখ মেলে তাকাতে পারছি না। শিবার 2টো চোখের পাতা তুলে কোমস তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করল। জলে ভরে গিয়ে লাল হয়ে উঠেছে চোখ 2টো। আঙুলটা বাঁ চোখের চারপাশে বুলিয়ে গোমস নিজের চোখে লাগাতেই ইটস বার্নিং। কোনো শয়তানি ব্যাপার আছে? আমার এই আঙুলটাও এবারে জ্বালা করছে। সুনীল, তুমি ওর চোখের উপর আঙুল বোলাও তো। সুনীল স্পঞ্জটা অনিমেষকে দিয়ে ডান তর্জনীটা শিবার 2 ভ্রু আর চোখের পাতায় বোলালো। তারও আঙুল জ্বালা করে উঠতেই সে বলল, স্যার, এ তো বিছুটির রস। বারবার জলের ঝাপটা দিল সুনীল। কয়েকবার তোয়ালে দিয়ে চোখ আর কপাল মুছিয়ে দিল। এখনো কি জ্বালা করছে? হ্যাঁ স্যার, এখনো। নাও গো শিবা, গো ডান্স। রঙ্গার রিচের বাইরে থেকে মুভ করো। স্টে অ্যাওয়ে ফ্রম হিম। গোমস মাউথপিসটা শিবার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওকে রিঙে তুলে দিল। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই একটু একটু করে অবিশ্বাস্য রূপে ধরা দিল শিবা। চোখে ভালো দেখতে পাচ্ছে না। রাঙ্গার ঘুষির পাল্লার বাইরে থাকার জন্য সে চক্কর দিচ্ছে। 2 পা তাকে ঘূর্ণির মতো ঘোরাচ্ছে রাঙ্গাকে ঘিরে। কাছাকাছি হয়ে এলে বাঁ হাতে রাঙ্গাকে ঘুষি পাঠিয়েই পিছিয়ে যাচ্ছে। সারা স্টেডিয়াম তাজ্জব। শ্বাস রোধ করে তারা একটা মানুষের অপূর্ব আত্মরক্ষার লড়াই দেখে যাচ্ছে। শিবা এটুকু বুঝেছে, রাঙ্গাকে কাছে আসতে দেওয়া মানেই লড়াই খতম। ওর একটা জ্যাব, একটা হুক যদি আবার মুখে কি মাথায় পড়ে তাহলে সে আর দাঁড়াতে পারবে না। ডান্স, ডান্স, স্টে অ্যাওয়ে ফ্রম হিম। রাঙ্গার রিচের বাইরে থাকতে হবে। সবাই হাসছে, হাসুক। লড়াইয়ের ওরা কি বোঝে? ওরা জানে কি তার চোখের অবস্থা। রাঙ্গা এগিয়ে এসে শিবাকে দড়ির ধারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চোখের পাতা টেনে তুলে রেখে শিবা শুধু একটা কালো আবছা আকার রূপে রাঙ্গাকে দেখতে পাচ্ছে। জলে ভাসা চাহনির মধ্যে দিয়ে সে দুজনের মধ্যের দূরত্বটা হিসেব করে জল পোকার মতো সরে সরে যাচ্ছে। রাঙ্গার মন্থর স্টাইল কিছুতেই ওকে বাগে আনতে পারছে না।
যদি বা সে কাছে পৌঁছচ্ছে, শিবার বাঁ হাতের জ্যাপ তাকে দাঁড় করিয়ে দিয়ে পিছিয়ে যাওয়ার সময় আদায় করে নিচ্ছে। এইবার হতাশ আর বিরক্ত হয়ে উঠল রাঙ্গা। সে শুনেছে শিবাজি একজন বিপজ্জনক ফাইটার, তাকে বলা হয়েছিল। এখন সচক্ষে এখানে দেখছেও, পাঞ্চ করে অসম্ভব ফাস্ট, দুর্দান্ত 1-2 কম্বিনেশন, জ্যাবের সঙ্গে সঙ্গে মারাত্মক স্ট্রেট লেফট আর ওই ফুটওয়ার্ক, স্পিড। কিন্তু এইরকম একটা ফাইটার পালিয়ে পালিয়ে লড়বে, রাঙ্গা তা ভাবেনি। শিবার চোখ দেখে তার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। চোখ পিটপিট করেই জোর করে পাতা খুলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাঙ্গার মনে হলো শিবাজি যেন ঠিকমতো দেখতে পাচ্ছে না, তাহলে এখনই তো মার দেওয়ার সুযোগ। কিন্তু শিবা এমন ক্ষিপ্রতায় তার পাঁচগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছে, যে তাকে সুযোগ দিতে দিচ্ছে না। রেগে উঠে রাঙ্গা দর্শকদের দিকে তাকিয়ে ডান হাত তুলে শিবাকে দেখালো। ভাবখানা, দেখছেন তো এর সঙ্গে কি লড়বো। গ্যালারিতে দর্শকদের মধ্যে হাসির রোল উঠল। রাঙ্গা একবার ভ্যাং চাপার জন্যে শিবার ফুটওয়ার্ক নকল করে দেখালো এবং এগিয়ে গিয়ে একটা সুইং ডান হাতে আর বাঁ হাতে সোজা একটা, দুটোই সে ফসকালো। আবার সে এগোলো, তবে হতাশভাবে এবং দুটো হাত নামিয়ে। এই প্রথম সে কনসেন্ট্রেশন নষ্ট করলো। হুঁশিয়ার থাকার চেষ্টা না করে মুখের সামনে প্রহরীর মতো সজাগ 2 হাতের মুঠি তুলে না রেখে দেখাতে চাইল সেই শিবাকে ধর্তব্যের বাইরে গণ্য করছে। প্রতিপক্ষকে উপহাসপাত্র বানাতে গিয়ে সে নিজেকে ঢিলে করে দিল। চোখের পাতা টান রেখে তুলে শিবা শুধু দেখতে পেল রাঙ্গা তার থেকে ফুট 5 দূরে এসে গেছে আর মুখের গার্ড নামানো। তখনই বুকের মধ্যে কে যেন বিশাল চিৎকার করে বলে উঠল, বহু পয়েন্টে তো হেরে গেছিস শিবা, এই তোর শেষ সুযোগ, মার। রাঙ্গা পিছিয়ে যাওয়ার বা হাত দুটো মুখের সামনে তোলারও সময় পেল না। রেফারি পরে বলেছিলেন তিনি ঠিক মতো দেখেই উঠতে পারেননি শিবার লেফট হুকটাকে। এত সুইট, এক পা এগিয়ে এসে এত ফাস্ট পাঞ্চ তিনি কখনো দেখেননি। মুখের থেকে সামান্য তাচ্ছিল্যের রেশটুকু মুছে নেওয়ারও সময় পায়নি রাঙ্গা। মার, এই নির্দেশটা মাথা থেকে শিবার হাতে পৌঁছনো এবং নির্দেশ অনুযায়ী কাজটা এমন গতিতে ঘটল যেটা রকেটের গতি মাপার যন্ত্রে ছাড়া ধরা সম্ভব নয়। কথাটাই বাড়াবাড়ি রয়েছে, কিন্তু শিবার এই খুশিটাও তো তাই। সে তার সারা দেহ নিংড়ে ক্ষমতার শেষ বিন্দুটি পর্যন্ত পার করে চালিয়েছিল লেফট হুকটা। আকাশে যেন একটা বিদ্যুৎ খেলে গেল এবং 3-4 সেকেন্ড পর বজ্রাহতের মতো ক্যানভাসে পড়ল রঙ্গরাজন। রেফারির 10 গুণার পরেও সে আর ওঠেনি। ড্রেসিং রুমে হতভম্ব চোখে শিবা প্রশ্নকর্তাদের মুখের দিকে তাকিয়ে। ওরা সাংবাদিক। শিবার গলায় ঝুলছে 3 রঙা রিবনে বাঁধা একটা মেডেল। অত কথা এখন ওরে জিগাইবেন না, এখন ওর একা থাকুন দরকার। যা জিগাইবার আমারে জিগান, আর সব হিস্ট্রি আমি কইয়া দিমু। আজ নয়, সময় কইরা রিক্সা স্ট্যান্ডে একদিন আসেন। হ্যাঁ শিবা, হট হট, তোরে লইয়া যাইবার জন্য হক করে গেটে খাড়াইয়া আছে। মাঝরাত্রি ননির রিক্সাটা পূর্বপল্লীকে 4বার চক্কর দিয়ে দেবদাস পাঠক রোড, বিটি রোড দিয়ে মিলনপল্লীতে সাধুর বাড়ির কাছাকাছি গিয়ে আবার ফিরে আসছে। এখন রিক্সা চালাচ্ছে শিবা, পেছনের সিটে ননি বসে। পাগলের মতো চোখ কইরা সাধু কইতাছিল শিবা ঘুষিটা তো রঙ্গারে মারে নাই, আমারই আরেকবার মারল। ওর বহু টাকা নাকি লোকসান হইছে। জনে জনে খোঁজ লইতেছিল, কান্তিরে দেখছো, কান্তিরে দেখছো। মাথা নিচু করে ধীর গতিতে শিবা প্যাডেল করে যেতে লাগলো। হ্যাঁ রে শিবা, কাগজের লোকগুলা নাইব তো? আমি কি করে জানবো, আমি তো আর ফুটবল ক্রিকেট খেলি না। আচ্ছা ননি, ধর যদি আসেই, তাহলে তুই কি বলবি? প্রথমে কইমু, এই আমার পা দুটা দেখেন, ভালো কইরা দেখেন। এই দিয়া 60 বছর আগে একদিন শিবারে লাতি মারছিলাম। শিবা পা দুটারে ভাঙিয়ে দিতে পারতো, তবে দেয় নাই। বলার সঙ্গে সঙ্গে ননি তার 2 পা শিবার কাঁধের ওপর তুলে দিল। আরে না, এবার পা দুটো যদি ভেঙে দিই তোর, হ্যাঁ
ভাঙ ভাঙ, আমার সারা শরীরে হাড়গড় তুই ভাঙিয়া দে। আমার মধ্যে এখন যে কি হইতাছে তরে আমি বোঝাইতে পারুম না। মধ্যরাত্রে নির্জন পথে রিকশায় বসে ননির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। শিবা রিকশা চালানো বন্ধ করে পেছনে তাকালো। শেষ আমি কবে কেঁদেছি জানিস ননি? যখন হাসপাতালে তোদের সবাইকে আমার বেডের পাশে দেখলাম, মনে হলো আমি যেন আবার জন্মাচ্ছি রে, নতুন করে। তখন মনে মনে বলেছিলাম আমি ফিরবই, আবার রিঙে উঠবো, জানিস। শিবার ঘাড় থেকে ননি পা নামালো। দুজনের যেন বলার মতো আর কথা নেই। তারা বসে থাকলো চুপ করে। তোর নবজন্ম হইল শিবা? হ্যাঁ। তাইলে কান্তাছোস কেন? মায়ের পেট থেকে পড়েই তো বাচ্চারা। এতক্ষণ আপনি শুনছিলেন মতি নন্দীর কাহিনী শিবার ফিরে আসা, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।